আর হ্যাঁ, আমার বিয়েতে আসছেন তো? কেন আসবো না, অবশ্যই আসবো। আরে এটা তো আমার জন্য কোনো নতুন অভিজ্ঞতা না। এই বুকের উপর দিয়ে কত মেয়ে হেঁটে চলে গেছে, একবারও বুকটা কাঁপেনি। তোমরা যাস নে সেখানে, তুই যাস নে ওখানে। এই দুর্জয়, ফাজলামি করিস না। ও বড়দা তুই যাস নে ওখানে। তো আমি তো ওখানে কখনোই যাবো না, এটা তো তুই ভালো করেই জানিস। তুমি কি সুস্থ? বেয়াদবি করবি না, যা। তুমি 7 দিন কোথায় ছিলা, কি করছো? বাবা একটু চিটাগং গিয়েছিলাম, এসিড ভিকটিম থেকে নিয়ে একটা কাজ ছিল। দাঁড়িয়ে রেখেছিস কেন? আচ্ছা আমি বুঝতে পারছি না, তোমরা আমার এই দাড়ির পিছনে লেগেছো কেন? আরে এটা তো একটা পুরুষ মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, দাড়ি কাটাটাই তো স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করা, এটা বুঝতে পারো? আপনি আজকে যেই শেভ করবেন। তুমিও আজকে গিয়ে চুল কেটে ন্যাড়া করে আসবে। তুমি কি পাগল হয়ে গেছো বর্দা? একটুখানি সেন্স নাই যে তোমার এই অ্যাটিচিউডের জন্য ভাবতে পারে, ওনার হাজবেন্ড ভাবতে পারে যে ওনার সাথে তোমার কোনো রিলেশন ছিল সজিত আপুর সাথে? তোর পর্দার কারোটা দেখছিস তুই? এরকম আচরণ হলো বল, তোর হাজবেন্ড কি মনে করবে বল? এখন না হয় কিছু বলে না, বাসে যা তো ঠিকই বলবে রাত্রেবেলা। বর্দার না কোনো সেন্স টেন্স নাই আমার মনে হইতেছে। যা তা, তুই আচরণটা দেখছিস না কি করলো আমার সাথে? আমি তো বুঝছি। এখন আমার প্রবলেম হয়েছে তোমারও তো সমস্যা আছে, তুমি কেন এত মানে দেখা করতে গেছো? তুমি তো চিনো তারে, রাইট? আশ্চর্য, তোদের বাসার আসছি সবার সাথে পরিচয় করে দিব না আমি? শোনো, আমি তোমার একটা কথা বলি, প্লিজ শোনো, আর কান্নাকাটি বন্ধ করো, কথাটা শোনো। আর নেক্সট টাইম যদি কখনো আসো, বর্দার সাথে কোনো রকম কথা বলানোর দরকার নেই, প্লিজ। আমার খুবই খারাপ লাগছে, বল তার কি আচরণ? শোনো শোনো, আমার কথাটা শোনো। এখন তুমি কান্দতেছো না যে তোমার মাস্কারা গলে পড়তে, তারপর কিন্তু তোমার হাজবেন্ড বুঝবে, সিরিয়াসলি বুঝবে। কিন্তু আমি যে তোমার চোখ পুরো লাল হয়ে গেছে, প্লিজ 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 আপু, একটু চোখটা মুছো ঠিক করে। কল পাপা, কথা আম্মা কি করতেছো? আমি যে এতদিন ধরে তোমাদের এখানে আসি, আমার সাথে তো কথাই বলো না, সমস্যাটা কি? আমি দেখতে খারাপ? তা আমার সাথে কথা বলো না কেন? আমার হাসি খারাপ? তাইলে না, শুনছি, আমি তোমার কথা শুনছি, খুবই মিষ্টি স্বর। আমার সাথে একটু কথা বলো না। আমার উপর রাগ করে আসো না? তাহলে ও আমার ভাষা খারাপ? তাহলে কি, কথা বলো না কেন? কি যে কথা বলো, আমি শুনছি না দুজন কি সুন্দর ঝগড়া করো, টুক 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 করে। অল্প অল্প বললে তাহলে আমার সাথে একটু বলো, অল্পই বলো। এটাই হচ্ছে নিয়ম, বুঝলে? যখনই বিপদে পড়বে তখন দেখবে যে তোমার চারপাশে কেউ নেই, সব হাওয়া। ওই যে তোমার পেছনে ঘুরঘুর করতো, কি যেন নাম ছেলেটার, ও নিশ্চয়ই ডিসঅ্যাপিয়ার্ড, হাওয়া। কে স্যার? কতজনই তো গুলগুল করতো। না না না, ওরকম নয়, তোমার অনেক ক্লোজ ছিল। আমার ক্লোজ? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার অফিসেও এসেছিল তোমার সঙ্গে। ওই তো আমাকে প্রথম বলেছিল যে খালিল একটা চিট। আমি অবশ্য বিশ্বাস করিনি, ভেবেছিলাম যে জেলাস থেকে বলছে। ও আচ্ছা, আপনি সৈকত ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, কালকেও এসেছিল বাসায়। সৈকত, সৈকত, হ্যাঁ। ও এখনো বাসায় আসে নাকি? বাদ দেন স্যার এসব কথা। কাকা, তাহলে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? বাসা নেওয়া হয়ে গেছে, জনের দিন থাকছে বাসায়, আর কিছু কেনাকাটাও হয়েছে, খাট কেনা হয়েছে, আরও কিছু ফার্নিচার লাগবে। কালকে তসলিমাকে নিয়ে উঠতে হবে বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আমি বলি কি, মানে তোমার ওই জানালার যে পর্দা, বেডশিট, সোফাটা স্পেশালি, কিছু ক্রোকারিজ, এটা একটু রুচিসম্মত হতে হবে তো, একটু টেস্টফুল হতে হবে জিনিসটা। তো তুমি একটু যদি দীপা দায়িত্বটা নাও, আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো একটা কাজ হতে পারে। এটা খুব তাই না? ভালো হবে। বলো তুমি। আর তসলিমা, আসলে যে জিনিসটা আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে আমরা পুরো পরিবার কিন্তু
আমরা ঝাঁপিয়ে পড়েছি একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে আপনি আত্মনির্ভর হতে চাইছেন। আমরা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। কাকা আছে, দীপা আছে, অয়ন, আমরা প্রত্যেকেই চাইছি যে একটা মানুষ যদি আত্মনির্ভর হতে চায় তাহলে তাকে যে কোনো ধরনের সাপোর্ট বা ব্যাকআপ যেটাকে বলে আমরা সেটা করতে যাচ্ছি। আপনি এ বিষয়ে একেবারে কোনো দুশ্চিন্তা করবেন না, আর কোনো ধরনের কোনো সহযোগিতা বা যদি আপনার কিছু দরকার হয় আপনি সরাসরি আমাকে হ্যাঁ না নিশ্চয়ই জানিয়ে দেবেন। আর আমাকে বলতে লজ্জা করার তো কোনো কারণ আর এখন কোনো কারণ দেখছি না, তাই না? আর রিফাত কাকা তো আছেই, আর জনদিন সাহেবকে বলবেন যে রিফাত কাকার সঙ্গে যোগাযোগ করতে, আর আপনি আমার সঙ্গে সবসময় একটা যোগাযোগ রাখবেন, সো দ্যাট আমরা একটা ভালো একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই কথা থাকলো, দীপা তুমি কিন্তু কালকে টাকা পয়সা যা লাগে নিয়ে ওটা একটু করে দিই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শহীদ সাহেব, আপনার সাথে আমি একবার দুর্ব্যবহার করেছিলাম। দীপার বিয়ের সময় আপনার সাথে আমার কিছু কটু বাক্য বিনিময় হয়েছিল। আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, মানে স্পেসিফিক্যালি কোন দিনটার কথা বলছেন দাদা সাহেব আমার কিন্তু একেবারে স্পষ্টভাবে মনে নেই। দীপার বিয়ের সময় আপনার সাথে আমার কিছু কটু বাক্য বিনিময় হয়েছিল। আমি সে বিষয়টা বলে সে বিষয়ের জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আজকে আপনি হঠাৎ করে এই সমস্ত কথা বলছেন কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি এ জীবনে আর কারো সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না। নির্মোহ একটা জীবন যাপন করব, ক্রোধকে সংবরণ করব। জীবনের বাকি অংশে থাকবে শুধু শান্তি আর শান্তি। আপনি এসব কি বলছেন ভাই? আপনি কি মানে আপনার শরীর ভালো আছে তো? মানে আপনি সুস্থ তো? শান্তির কথা বললে আপনারা বলেন অসুস্থ, আর অশান্তির কথা বললে বলেন সুস্থ। বুঝতে পারছি না এই পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। মানে আপনি আসলে বলতে চাচ্ছেন যে পৃথিবীটা যে কোথায় গিয়ে দাঁড়াবে, মানে জীবনানন্দ দাশের সেই কবিতার লাইনের মতো যে অদ্ভুত আধার এক, কি যেন অন্ধকারে, হ্যাঁ, বা আধার এক পৃথিবীতে নেমে এসেছে আজ। আমার লাইনটা মনে নেই ঠিক। ভাই অয়ন, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। তোমাকে আমি জীবনে বহুবার গুড ফর নাথিং বলেছি, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা সাহেব, ও তো খুবই ছোট একটা মানুষের কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো বিষয় নেই। আপনি কি বলছেন ভাইয়া? ক্ষমা চাইবার বিষয়ে ছোট বড় বলে কোনো কথা নেই। যেই ভুল করবে সেই ক্ষমা চাইবে। ভাই অয়ন, তুমি আমাকে ক্ষমা করে দিও। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। দাদা ভাই আপনার এই কি হয়েছে ওনার? হ্যাঁ, মানে আমি তেমন কিছু জানি না। ওই যে দিশাপার ফ্রেন্ড আছে, দীপা তোকে বলেছে কিছু? না না, দীপা আমাকে কিছু বলেনি। মানে ওই যে দিশাপার ফ্রেন্ড আছে না, সে যদি মেয়েটা যে আসে, তো ওনার সাথে কি ওনার একটু মানে ভাব ছিল আর কি, তো মনে হচ্ছে একটা খাইছে তো। দেবদাস ভাইয়া মানুষের না যা হয়। কয়েকদিন আগে লোকটাকে কি দেখছি দেখেন, দাঁড়িয়ে রেখে মানে মাশাআল্লাহ। কি ব্যাপার দিশা, তোমাকে আজকে একটু ডিপ্রেসড লাগছে? স্যার, সারা রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। কি ব্যাপার বলো? স্যার, রাতে আমি আমাকে নিয়ে ভাবলাম যে আমি কি করেছি, আমি কি করছি, আমি কি করতে চাই। গুড, ভেরি গুড। তো কি পেলে? আমি স্যার আমার জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, এক্সেপ্ট খায়রুল। এই একটা ভুল সিদ্ধান্ত স্যার আমি ভুলে যেতে চাই। আমি একটা ওয়াইজ ডিসিশন নিতে চাই। স্যার, আপনি আমাকে হেল্প করুন স্যার। হেল্প তো ধরো অনেক করলাম। খায়রুলের ব্যাপারে হেল্প করলাম, একবার সৈকতকে বোঝানোর দরকার পড়লো, তাকেও বোঝালাম। এখন আমি আর নিজেকে ছাড়া অন্য কারো ব্যাপারে হেল্প করতে চাই না। আমি স্যার অন্যের জন্য আর কোনো হেল্প চাইবো না। ঠিক আছে, তাহলে বলো তোমার সুনির্দিষ্ট প্রস্তাবনাটা কি? কথা বলছো না কেন? কথা বলো, তা না হলে তো আমি কিছুই গেস করতে পারবো না। স্যার,
স্যার আমার মনে হয় স্যার প্রস্তাবনাটা স্যার আপনার পাশ থেকে আসলে ভালো। বলো কি, তুমি তো আমার ব্লাড প্রেশার তুলে দিলে। স্যার আমি আসি স্যার। না 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 না, বসো বসো বসো। মানে ব্লাড প্রেশারটা ঠিক অসুস্থতা অর্থে নয়, ওটা হচ্ছে ইমোশনাল, মানে আবেগের জায়গা থেকে। কি করছো? বেশি গেছে, বসো। ছবি দেখছি। একটু জানার ঘরে। কেন? প্রাইভেট কথা? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। আপনার লিখছেন তুমি আসাতে না ভাবি একরকম রিলিফ হয়েছে আমার। আমার তো কথা বলার কোনো লোকজনই ছিল না, আর ওদের সাথে কি সবকিছু শেয়ার করা যায় বলো? তা তো ঠিকই, বলো। বুঝে গেছো তুমি, সরাসরি বলি। বলে ফেলো। এক ভদ্রলোক আমার সাথে এমনি আগের থেকেই পরিচয় ছিল, আমাকে খুব পছন্দ করতো। ইদানিং আবার বিয়ে করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। 2-1 দিনের মধ্যে নাকি বাবার কাছেও আসবে প্রপোজাল নিয়ে। এটা তো খুব ভালো কথা। আমরা তো চিন্তা করছিলাম যে কিভাবে করে তোমাকে ডিপ্রেশন থেকে বের করে আনা যায়। তো ছেলে কি করে? লেকচারার ভাবি। ও লেকচারার, ভালো। কোথাকার? আমাদের ডিপার্টমেন্টের, মানে আমি তার ডিরেক্ট স্টুডেন্ট। তোমার স্যার? তাহলে তো দুজনের মধ্যে আগে থেকেই নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, ওনার সাথে আমার রিলেশন বরাবরই ভালো। আমার খুবই ভালো লাগছে যে তুমি শখটা সামলে উঠতে পারছো। এটাই হিউম্যান লাইফ, বুঝলে? আচ্ছা, তোমার টিচার তো খায়রুলের ব্যাপারটা নিশ্চয়ই জানে না? জানে মানে, স্যার তো আমাকে অনেক হেল্পও করেছে খায়রুলের সময়। ভালো, তাহলে তো আমি আর এখানে কোনো সমস্যা দেখছি না। ভাবি ভাবি একটা ছোট্ট সমস্যা আছে। কি? মানে ওই যে ওই ব্যাপারটা ভাবি। কোন ব্যাপারটা? মানে ওই যে আমরা নার্সিং হোমে গেলাম না, এই ব্যাপারটা আসলে আমি। ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দেখো ঘটনা কোন দিকে যায়, আগে একসাথে সংসার শুরু করো, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও শক্ত হোক, তারপর সময় সুযোগ বুঝে তুমি না হয় বলো। আমার মনে হয় টিচার মানুষ, সংস্কার মুক্তই হওয়া উচিত। উনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন। দাদা সাহেব, আমরা ভিতরে বসে আলাপ করি। না কাকু, কাকু, হ্যাঁ, ডিসেম্বরের কোনো একদিন আমি আপনার সাথে উচ্চস্বরে কথা বলেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার সাথে উচ্চস্বরে কথা বলেছিলেন, কি বিষয় বলুন তো? আপনি মিশুর রহমানের নাম সেজুতিকে বলে দিয়েছিলেন, তাই। আপনার মনে আছে সেটা? আমি তো ভুলে গেছি সেটা অনেক আগে। মনেও আছে, এবং সেজন্যই ক্ষমা চাইতে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়, আমি অবশ্যই আপনাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছি? জি 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 জি। শুভ কোথায়? ও আছে, ও আছে। ওর কাছেও একটি বিষয়ে ক্ষমা চাইতে হবে। শুভর কাছে? জি। আচ্ছা, আমি একটু দেখছি আপনার, মানে এটা দেখি একটু আপনার ক্ষমার তালিকাটা কি। ডিসেম্বর, তারিখ মনে নাই। রিফাত কাকাকে মিশু প্লাস সেজতি বিষয়ে বলেছিলাম। বকে? জি জি জি, বকেছিলাম। আচ্ছা, ডিসেম্বর, জানালায় বল মারাতে শুভকে বকেছিলাম। আচ্ছা, জানুয়ারি, তারিখ মনে নেই। তরকারিতে লবণ বেশি হওয়ায় চম্পাকে বকেছিলাম। জি। আচ্ছা, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি না? জি ঠিক আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এ পর্যন্ত যার যার সাথে দুর্ব্যবহার করেছি সকলের কাছেই ক্ষমা চাইব, এবং পিসফুল একটা লাইফ লিড করব, ক্রোধকে সংবরণ করব। জি, এটা ভালো তো, নিশ্চয়ই ভালো। এই শুভ, নিশ্চয়ই ভালো ভালো। এই দাদা সাহেব। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন তুমি আমার জানালায় বল মেরেছিলে না, সেজন্য আমি তোমাকে বকেছিলাম। ও, আপনার সেই কথা এখনো মনে আছে?
তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। জি জি অবশ্যই। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। হ্যাঁ নাও মেন্টালি তুই এতে আছি দুর্বল। বাবা, হ্যাঁ বাবা। একটা ঘোষণা আছে। কি ঘোষণা মা? ঘোষণাটা দিয়াই দেবে, বল। কি রে, কিসের ঘোষণা? আমি আজ থেকে মিথ্যা কথা আর বলবো না। ও রিয়েলি? ভেরি গুড, ভেরি গুড। দয়া করি তোমার এই প্রচেষ্টা সফল হোক। কয়টা বাজে? 8:25। 8:30 থেকে আমি পুরোপুরিভাবে সত্যবাদী হয়ে যাব। 8:30টার দরকার কি? না, ছোট্ট একটা সমস্যা। আর রিফাত কাকা তো বাইরে, মানে দরজার বাইরে তোমার জন্য ওয়েট করতেছে। তুমি যাও, কথা বলে আসো, তারপর আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করব। রিফাত আবার এই সময় কেন এসেছে? তুমি কিন্তু আমাকে বকতে পারবা না। বকবো কেন? বকবা না। ওই যে আমি আবার একটা শয়তানি করছি। কি? রিফাত কাকা আসে নাই। দিয়া, কই কোথায় রিফাত? কাউকে তো দেখতে পেলাম না। এতদিনের অভ্যাস, এবার কি ছাড়া যায়? শেষবারের মতন একটা শয়তানি করলাম। আঙ্কেল, আসলে কথাটা কিভাবে বলবো বা শুরু করব ঠিক বুঝতে পারছি না। এর আগেও কথা বলতে এসে আমি একরকম প্রায় অপমানিতই হয়েছিলাম। যাই হোক, তখনকার বাস্তবতা অবশ্য যে একটা অন্যরকম ছিল। না না, আমি অপমান করেছি এটা বলা ওদের ঠিক হবে না। আসলে আমি না, যাই হোক, ওই খায়রুলের বিষয়টা নিয়ে কিন্তু এখনো আমার মধ্যে গিল্টি ফিলিং আছে। আসলে আমি নানা সময় দিশাকে খায়রুলের ব্যাপারে উৎসাহিত করেছি। সেদিক থেকে ওসব কথা এখন আর বলি কি লাভ? আমি জীবনে কখনো কার কোনো ক্ষতি করিনি, অথচ দেখেন আমার আজকে এই অবস্থা। রেশনাল জায়গা থেকে দেখলে আপনি কারো ক্ষতি করলে তবেই সে আপনার ক্ষতি করবে, বিষয়টি কিন্তু ওরকম নয়। না তা তো নয়, কিন্তু যখন সব কিছু মাথার উপর ভেঙে পড়ে তখন আর যুক্তির কথাটা ঠিক মনে আসে না। তো আঙ্কেল, যে কথাটা বলতে এসেছি আপনি সাহস দিলে হয়তো আমি বলে ফেলতে পারবো। সাহসের কথা কি বলছেন? আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, সাহস তো আমরা আপনাদের কাছেই খুঁজি। কি বলবেন বলুন? সরাসরি বলতে গেলে আমি দিশাকে খুবই পছন্দ করি।